এটার টপিক হচ্ছে দ্রাব্যতা বা সলিবিলিটি। তো এখানে বোর্ডে আমরা সলিবিলিটি বা দ্রাব্যতার যে সংজ্ঞা সেটা লিখেছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত দ্রাব্য মেশালে দ্রবণটি সম্পৃক্ত হবে সেই সংখ্যাটিকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। জিনিসটা একটু ভেঙে বলি। ধরা যাক আমরা একটা উদাহরণ নিলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 65। এটার অর্থ হলো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা 100 গ্রাম জল নিই, সেই 100 গ্রাম জলে সর্বোচ্চ 65 গ্রাম KNO3 মিশতে পারবে। মানে 65 গ্রাম ক্রস করে গেলে সেটা আর মিশবে না, দানা আকারে পড়ে থাকবে। তো যখন দেখব টেম্পারেচার আমরা বাড়িয়ে 40 থেকে 50 ডিগ্রি করে দিচ্ছি, তখন দেখবো এটা আবার চট করে বেড়ে গিয়ে 65 থেকে 85 হয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে এটি একটি সংখ্যা, যেহেতু দ্রাব্যতা হচ্ছে দ্রাব এবং দ্রাবকের গ্রামের অনুপাত, তাই উপরে আর নিচে দুটোর ভর সংখ্যা থাকার জন্য কাটাকাটি হয়ে যাচ্ছে, এবং দ্রাব্যতা হচ্ছে এককহীন একটি রাশি। তাহলে দ্রাব্যতাটা বোঝার জন্য আরেকটা জিনিস আমরা জানতে পারি যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। যেহেতু একটা নতুন টার্ম আমাদের এখানে এসে গেল সম্পৃক্ত, তো সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দ্রবণের যে গাঢ়ত্ব আছে সেই গাঢ়ত্বের উপর ভিত্তি করে আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করি। একটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটি অসম্পৃক্ত দ্রবণ, একটি অতিপৃক্ত দ্রবণ। ছোট্ট একটি উদাহরণ নিয়ে বোঝানো যাক। ধরো আমাদের কাছে একটা গ্লাস আছে, সেই গ্লাসেতে আমার কাছে মোট 100 গ্রাম জল আছে। সেই 100 গ্রাম জলে আমি চিনি বা নুন বা কোনো একটা লবণকে আস্তে আস্তে মেশাতে থাকছি। মিশিয়ে 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 আমরা সর্বোচ্চ যতটা পরিমাণ মেশাতে পারবো, যদি ঠিক সেই সীমা পর্যন্তই থাকে, তখন তাকে আমরা বলবো যে দ্রবণটি সম্পৃক্ত। ধরা যাক এখানে যদি আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা KNO3 কে যদি নিই, পটাশিয়াম নাইট্রেটকে, তো আমরা দেখতে পাবো যে 65 গ্রাম পর্যন্ত KNO3 আমাদের সঙ্গে মিশবে, তারপর আর মিশবে না। যদি 65 গ্রাম মেশানো থাকে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ পটাশিয়াম নাইট্রেট। যদি 65 গ্রামের থেকে কম থাকে, 60 গ্রাম, 55 গ্রাম, 30 গ্রাম, 10 গ্রাম, যে কোনো নাম্বার যেটা 65 গ্রামের থেকে কম, সেই দ্রবণটিকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। আর স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ হলো সর্বোচ্চ সীমা। এবার কোনো কারণে যদি আমরা 65 গ্রামের থেকে বেশি পরিমাণ KNO3 এর সঙ্গে মিশিয়ে দিই, আমরা দেখবো একটা সার্টেন টাইমের পরে যে দ্রবণটিতে আর KNO3 মিশছে না, বা সেগুলো দানাদার দানা আকারে তার তলায় জমে গেছে। তখন যখন অতিরিক্ত পরিমাণে KNO3 মেশানো থাকবে, তখন সেই সলিউশনকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড সলিউশন। তাহলে দ্রবণের 3টে পার্ট আমরা জেনে গেলাম। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন এন্ড সুপার স্যাচুরেটেড সলিউশন। যেমন লক্ষ্য করো যে তোমরা পরীক্ষা দিচ্ছ, তো আমাদের বাড়ির লোকেদের এক্সপেকটেশন থাকে তুমি ভৌত বিজ্ঞানে 100 পাবে। যদি তুমি 100 পাও, তাহলে জানবে তোমার কাজটা সম্পৃক্ত হয়েছে। যদি তুমি 100 কম পাও, 90, 95, 98, 99, তাহলে তোমার কাজটা এখনো অসম্পূর্ণ আছে। আর যদি এমন ঘটনা ঘটতে পারতো যে 100 তে 105 পাওয়া গেল, হ্যাঁ, তো সেক্ষেত্রে হওয়া সম্ভব নয়, তবু সেটাকে বোঝানোর জন্য আমরা অতিপৃক্ত বলতে পারি, যেটা হওয়া কখনোই আমাদের কাছে সম্ভব নয়। তো এবার আমরা আসি যে দ্রাব্যতা এই টার্মটাতে দুটো জিনিসকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে উষ্ণতা, আর 2 নম্বর হচ্ছে দ্রাবকের পরিমাণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো বস্তুর দ্রাব্যতা বস্তু যে আছে যে কন্ডিশনে, মানে তার উষ্ণতা এবং তার দ্রাবকের পরিমাণের উপর নির্ভরশীল। ঠিক আছে, এরপরে আমরা কিছু উদাহরণ নিয়ে দেখি যে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা জিনিসটা দুটো ক্ষেত্রে হতে পারে। একটা
তরলের মধ্যে কঠিন পদার্থ মেশাতে পারি, আর একটা হতে পারে তরলের মধ্যে গ্যাসীয় পদার্থ মেশাতে পারি। তো দুটো ক্ষেত্রে আমরা তার কন্ডিশন বা শর্ত আলাদা দেখতে পাবো। যদি কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করি, কোনো কঠিন পদার্থ যেটা দ্রাব তরলের মধ্যে আছে, তখন তার দ্রাব্যতা প্রধানত উষ্ণতার উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে। কেমন? এমন কিছু কঠিন পদার্থ থাকে যে কঠিন পদার্থগুলোকে উষ্ণতা বাড়ালে তার দ্রাব্যতা বেড়ে যাবে। এমন কিছু জিনিস থাকে যাদের উষ্ণতা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতাটা কিন্তু সেইভাবে বাড়ে না। আবার কিছু জিনিসপত্র আছে, লবণ আছে, যারা কিছু দূর বাড়লো আবার কমে গেল। তো উদাহরণ সহকারে সেগুলো দেখতে পেলে আরো ভালো লাগবে। এরপর আমাদের দেখতে হবে পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপ কিভাবে প্রভাব ফেলে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন কোন পদার্থ আমাদেরকে দেখতে হবে। প্রথম, যদি আমরা দ্রাবকটাকে তরল ব্যবহার করি, তাহলে সেখানে আমরা দ্রাবক হিসাবে কোনো কঠিন পদার্থ মেশাতে পারি, অথবা সেখানে কোনো গ্যাসীয় পদার্থ মেশাতে পারি। চলো প্রথমে আমরা কঠিন পদার্থ যদি মেশাই, সেই ক্ষেত্রে কিভাবে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বা হ্রাসের সাথে সাথে দ্রাব্যতার পরিবর্তন ঘটে সেগুলো লক্ষ্য করি। উষ্ণতার উপর ভিত্তি করে মোট 4 রকমের ধরন আমরা দেখতে পাবো, 4 ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি। কি? প্রথম, কিছু লবণ থাকবে যে লবণগুলো উষ্ণতা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে এবং উষ্ণতার হ্রাস করলে তার দ্রাব্যতা হ্রাস পাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট এই জাতীয় লবণগুলোকে লক্ষ্য করি, এরা উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা লেখটা বৃদ্ধি পায়। 2 নম্বর অপশন আমরা এখানে দেখছি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়। যেমন আমরা কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি, লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট। এসব ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যখন উষ্ণতা বৃদ্ধি করা হবে দ্রবণের মধ্যে, তার দ্রাব্যতা হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধিতে স্বল্প পরিমাণে বৃদ্ধি পায় এমন একটি লবণের উদাহরণ কি? সাধারণ খাদ্য লবণ বা টেবিল সল্ট যেটা আমরা খাই, সেই NaCl উষ্ণতা বৃদ্ধিতে খুব একটা বেশি পরিমাণে বৃদ্ধি পায় না, তবু খুব অল্প পরিমাণে বৃদ্ধি পায়। কিছু লবণ এমনও দেখা যেতে পারে যে উষ্ণতা বৃদ্ধি করলে প্রথমে তাদের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং পরে তার দ্রাব্যতা হ্রাস পায়। উদাহরণস্বরূপ আমরা যদি গ্লোবাল লবণ নিই, সেই গ্লোবাল লবণ যেটি সোডিয়াম সালফেট এবং 10 অণু জল নিয়ে তৈরি, গ্লাস জল নিয়ে, তো সেই লবণের ক্ষেত্রে দেখব 32.4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত লবণটির দ্রাব্যতা বৃদ্ধি পায়। তারপর যে সময় এই গ্লাস জলটি বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে তার দ্রাব্যতাটা হ্রাস পেতে থাকবে। তো এইভাবে আমরা দেখতে পাই কঠিন দ্রাবক কিভাবে উষ্ণতার উপর পরিবর্তিত হচ্ছে তার দ্রাব্যতাকে নিয়ে। চাপের কি প্রভাব থাকে? চাপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না কঠিনের ক্ষেত্রে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা লক্ষ্য করতে পারি। এই সল্ট গুলোকে বা এই লবণগুলোকে যদি আমরা একটা লেখচিত্রের সাহায্যে দেখাই, যেখানে একদিকে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদিকে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, সেই লেখচিত্রকে আমরা দ্রাব্যতা লেখ বলি, যার সাহায্যে আমরা লবণগুলির অবস্থান জানতে পারি, যে গ্রাফের সাহায্যে দেখতে পারি আমরা। কেমন? একটু যদি উদাহরণ নিয়ে আমরা এই দ্রাব্যতা লেখটা আঁকি, তো আমাদের এক্স অ্যাক্সিস যেটা এক্স অক্ষ, সেদিকে আমরা উষ্ণতাকে দেখাবো, আর যেটা ওয়াই অক্ষ সেদিকে আমরা দ্রাব্যতাকে দেখাবো। তো এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফগুলো আঁকতে পারি, সেই ক্ষেত্রে আমরা সহজেই ধারণা নিতে পারবো যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসেতে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। যেমন প্রথম উদাহরণস্বরূপ আমি নিতে পারি যে পটাশিয়াম নাইট্রেট, সেটা আমরা কি জানি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এইভাবে আমরা
KNO3 গ্রাফটা আঁকবো। আবার যখন আমরা দেখছি কলিচুনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটি নির্দিষ্ট উষ্ণতার পর কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আর গ্লোবাল সল্ট বা সোডিয়াম সালফেট 10H2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 32, মোটামুটি এটা যদি 30, 32 পর্যন্ত আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে, তারপর দেখছি হ্রাস পাচ্ছে। তাহলে এইভাবে গ্লোবাল সল্টের জন্য আমরা দেখব প্রথমে বৃদ্ধি, তারপর হ্রাস। এখানে জলটা রিমুভ হয়ে গেল, এরপর থেকে সোডিয়াম সালফেটের জন্য হ্রাস পেল। এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা লিথিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারি। তো এটাকে আমরা এক কথায় বলবো দ্রাব্যতা লেখ বা দ্রাব্যতা লেখ, যেখান থেকে আমরা দ্রাব্যতা এবং উষ্ণতা কিভাবে কঠিন পদার্থে পরিবর্তন হয় সেটি দেখানো হচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় কি টপিক দেখব, যে কোনো গ্যাসীয় পদার্থ যদি কোনো তরলের মধ্যে মিশে থাকে, সেই ক্ষেত্রে উষ্ণতা এবং চাপের কি প্রভাব হবে। তাহলে তরলের মধ্যে যখন গ্যাস মিশে থাকবে, তাহলে প্রথমে আমরা উষ্ণতার বিষয়টা লক্ষ্য করি। উষ্ণতার বিষয়টা যদি আমরা লক্ষ্য করে দেখি, যে সাধারণত বিভিন্ন গ্যাস কি হয় তরলের মধ্যে মিশে থাকে, যেমন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশে থাকে। এবার সেই জলকে যদি আমরা আস্তে আস্তে গরম করি, দেখব গরম হওয়ার সাথে সাথে বুদবুদ আকারে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস জল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যত উষ্ণতা বৃদ্ধি করব, সেই গ্যাসটির দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। কঠিনের ক্ষেত্রে দেখেছিলাম যে চাপের কোনো রকম প্রভাব নেই, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের সুনির্দিষ্ট প্রভাব আছে। এখানে হেনরির সূত্র যদি প্রয়োগ করি, বিজ্ঞানী হেনরির সূত্র প্রয়োগ করি, সেখানে বলা আছে যে কোনো তরলের মধ্যে যদি গ্যাসকে প্রবেশ করানো হয়, যত চাপ বেশি দেব তত বেশি পরিমাণ গ্যাস তার মধ্যে দ্রবীভূত হবে। সেই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাই P প্রপোর্শনাল টু X, যেখানে গ্যাসের চাপ যত বৃদ্ধি পাবে সেখানে তত বেশি পরিমাণ গ্যাস দ্রবীভূত হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়।